তোমরা দেখতে পেলে তো এখানে জলের কল খুলতেই কেমন তাড়াতাড়ি জল পড়তে শুরু করলো। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই জলের ট্যাঙ্ক বাড়ির ছাদে অর্থাৎ কল থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও তাড়াতাড়ি জল পড়তে শুরু করলো কেন? এখন তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে তো যে কল খোলার সাথে সাথে জলের প্রত্যেকটি কণা কলের মুখে চলে আসে, তাই তাড়াতাড়ি জল পড়তে শুরু করে। কিন্তু এই ঘটনা যদি সত্যি ঘটতো তাহলে জল পড়তে অনেকটা সময় লেগে যেত, কারণ জলের একটি কণার ট্যাঙ্ক থেকে কলের মুখ পর্যন্ত আসতে অনেক সময় লাগে। অর্থাৎ জলকণাগুলির প্রকৃত বেগ অনেক কম হয়। তাই এক্ষেত্রে জল তাড়াতাড়ি পড়ার একটা নির্দিষ্ট রিজন আছে, তাই তো? এই রিজনটি হলো জলের চাপ। এই জলের চাপই জলকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সময় অত্যন্ত কম লাগে। তাই কল খোলা মাত্রই খুব স্পিডে জল পড়তে শুরু করে। আর প্রায় একই রকম ঘটনা আমরা পরিবাহী অর্থাৎ কন্ডাক্টরের মধ্যেও দেখতে পাই। এক্ষেত্রে পরিবাহীর ভিতরে তড়িৎ প্রবাহের বেগের সাথে জলপ্রবাহের বেগ এবং মুক্ত ইলেকট্রনগুলির বেগের সাথে জলকণাগুলির বেগ তুলনা করা যেতে পারে। আর এই মুক্ত ইলেকট্রনগুলি একটি বিশেষ গতির জন্য একটি বিশেষ বেগ লাভ করে। এই বেগকে ড্রিফট ভেলোসিটি বলে। ড্রিফট কথার অর্থ হলো কোনো কিছুর সাথে ধাক্কা খেতে খেতে স্লোলি এগিয়ে যাওয়া। এই ড্রিফট ভেলোসিটি আমরা আজকে ডিটেলসে আলোচনা করব, কিন্তু তার আগে চলো জেনে নিই মুক্ত ইলেকট্রন কি, আর এই মুক্ত ইলেকট্রনগুলির বেগই বা কেমন হয়। তোমরা জানো একটা পরিবাহীর মধ্যে শুধুমাত্র মুক্ত ইলেকট্রনগুলি গতিশীল থাকে। যেমন গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাসের অণুগুলি যেভাবে গতিশীল থাকে। তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর পরমাণুগুলির বাইরের কক্ষে ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হওয়ায় বাইরের কক্ষে ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে। তারপর ধাতব পরিবাহীর মধ্যে থাকা ইলেকট্রনগুলি ধাতব পরিবাহীর নিজস্ব তাপীয় শক্তি থেকে তাপশক্তি অর্জন করে পরমাণুর মধ্যে আবদ্ধ না থেকে পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রচণ্ড বেগে সম্পূর্ণ এলোমেলোভাবে ফ্রিলি পরিবাহীর মধ্যে চলাফেরা করে। এই কারণে এই ইলেকট্রনগুলিকে ধাতুর মুক্ত ইলেকট্রন বলে। আর এই মুক্ত ইলেকট্রনগুলি এলোমেলোভাবে ঘুরে বেড়ানোর ফলে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বাম দিক ও ডান দিক থেকে আসা ইলেকট্রনের প্রবাহ সমান হয়। ফলে পরিবাহীর মধ্যে আধানের লব্ধি প্রবাহ শূন্য হয়, অর্থাৎ পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা শূন্য হয়। তার মানে বুঝলাম একটা ধাতব পরিবাহীকে বিভব প্রভেদ প্রয়োগ না করে শুধু ফেলে রাখা হলে তখন তার মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তড়িৎ প্রবাহ না হওয়ার জন্য ইলেকট্রনগুলির গড় তাপীয় বেগ শূন্য হয়। এখন এই পরিবাহীর দু প্রান্তে বাইরে থেকে বিভব প্রভেদ প্রয়োগ করা হলে পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি খুব স্লোলি একটা কনস্ট্যান্ট বেগে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আকর্ষিত হয়। ইলেকট্রনের এই গতি হলো একমুখী। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এই একমুখী গতিকে ইলেকট্রনের বিচলন বা ইলেকট্রন ড্রিফটিং বলে। আর এই বিচলনের জন্যই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ ঘটে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই মুক্ত ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের দিক ধরে নেওয়া হয়। এই ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে
তারের মধ্য দিয়ে যায় তাকে মুক্ত ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বলে। এই পরিবাহীর মধ্যে কতটা তড়িৎ প্রবাহ হবে তা আমরা ড্রিফট ভেলোসিটির দ্বারা কিভাবে মেজার করতে পারি, চলো তা দেখে নিই। ধরো এল দৈর্ঘ্যের ধাতব পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ভি প্রয়োগ করা হলে পরিবাহীর মধ্যে উৎপন্ন সুষম তড়িৎ ক্ষেত্রের মান হবে E = V/L। আবার পরিবাহীর মধ্যে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা n। মুক্ত ইলেকট্রনগুলি ই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটি বিচলন বেগ Vd লাভ করবে এবং ডিটি সময়ে প্রতিটি মুক্ত ইলেকট্রন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে Vd dt। তাহলে Vd dt দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট চোঙাকৃতি অংশের মধ্যে অবস্থিত ইলেকট্রন সংখ্যা, চোঙাকৃতি অংশের আয়তন ও প্রতি একক আয়তনে উপস্থিত মুক্ত ইলেকট্রনের সংখ্যার গুণফলের সমান হবে। তাহলে ডিটি সময়ে এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ আধান হবে NE A Vd dt। আমরা জানি I = dq/dt। এখান থেকে আমরা প্রবাহ মাত্রা I এর মান পাব NeAVd, অর্থাৎ পরিবাহীর প্রবাহ মাত্রা ড্রিফট ভেলোসিটির সমানুপাতিক হয়। এই ড্রিফট ভেলোসিটির সাথে কারেন্ট ডেনসিটির একটা সম্পর্ক আছে। এই কারেন্ট ডেনসিটি অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘনত্ব হল প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তড়িতের প্রবাহ। তাহলে আমরা কারেন্টের মান বসিয়ে কারেন্ট ডেনসিটির সাথে ড্রিফট ভেলোসিটির রিলেশন পেলাম, J = NeVd। এই ড্রিফট ভেলোসিটি Vd এর মান শামুকের গতির থেকেও অনেক কম হয় বলে ধরা হয়। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন মনে হচ্ছে তো, যদি পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলির অনুপ্রবাহের বেগ এতটাই কম হয় তাহলে সুইচ অন করার সাথে সাথে ঘরের লাইট জ্বলে ওঠে কেন? কারণ তোমরা তো জানো পরিবাহীতে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। সুইচ অন করার সাথে সাথে সমগ্র পরিবাহীর অঞ্চল জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, যার বেগ তড়িৎ প্রবাহের বেগ বা আলোর বেগের সমান বা প্রায় সমান। এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টির কারণে পরিবাহীর প্রতিটি অংশের ইলেকট্রন সমপরিমাণ বিচলন বেগ পেয়ে এগিয়ে যায়। ফলে প্রতিটি অংশের ইলেকট্রন নিরবচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে বাতিটিকে জ্বলতে সাহায্য করে। ইলেকট্রনের বিচলন বেগ কম হলেও যেহেতু প্রায় কাছাকাছি থাকা ইলেকট্রনগুলি সর্বপ্রথম বাতিতে পৌঁছয়, সেহেতু সুইচ অন করার সঙ্গে সঙ্গেই বাতি জ্বলে ওঠে। পরিবাহীতে তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে আমরা দেখেছি মুক্ত ইলেকট্রনগুলো যে কোনো দিকে গতিশীল হওয়ার জন্য সকল ইলেকট্রনের প্রাথমিক গড়বেগ 0 হয়। অর্থাৎ প্রথম ইলেকট্রনের প্রাথমিক বেগ u1 এবং দ্বিতীয় ইলেকট্রনের প্রাথমিক বেগ u2। আর যদি n নাম্বার ইলেকট্রনের প্রাথমিক বেগ un হয় তাহলে গতিবেগগুলির গড় 0 হয়। ই তড়িৎ ক্ষেত্রে প্রতিটি মুক্ত ইলেকট্রন তার ঋণাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা বল অনুভব করে, আর সেই বলের মান হবে F = e × E। এই বলের প্রভাবে মুক্ত ইলেকট্রনগুলির একটি ত্বরণ নিয়ে বলের অভিমুখে গতিশীল হওয়া উচিত। কিন্তু পরিবাহীর মধ্যে থাকা পরমাণু ও আয়নের সঙ্গে বারবার সংঘর্ষের ফলে ইলেকট্রনগুলির গতি বাধাপ্রাপ্ত হয়, ফলে পরিবাহীতে রোধের সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি পরপর দুটি সংঘর্ষের
মধ্যবর্তী সময়েই শুধুমাত্র ইলেকট্রনগুলি ত্বরণসহ গতিশীল হবে। এক্ষেত্রে ইলেকট্রনগুলির ত্বরণ হবে ই ইন্টু ই বাই এম। এখন পরপর দুটি সংঘর্ষের মাঝে প্রথম ইলেকট্রনটি যদি T1 সময়ে এ ত্বরণ লাভ করে তাহলে তার অন্তিম বেগ হবে v1 ইকুয়ালস টু u1 প্লাস at1। একইভাবে আমরা সেকেন্ড, থার্ড এবং এনতম ইলেকট্রনের অন্তিম বেগ পেয়ে যাব। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে গড় অন্তিম বেগের মান পাব এ টাউ, যেখানে টাউ হলো রিল্যাক্সেশন টাইম বা স্লথন কাল। তাহলে কি এই রিল্যাক্সেশন টাইম? চলো জেনে নিই। রিল্যাক্সেশন টাইম হলো দুটি সংঘর্ষের মধ্যে ইলেকট্রনগুলি যে সময় অতিবাহিত করে তার গড়। ভিডি ইকুয়ালস টু এ টাউ। সমীকরণে এ এর মান বসালে ভিডি এর মান পাবো ই ইন্টু ই টাউ বাই এম। আবার যদি মিউ ইকুয়ালস টু ই ইন্টু টাউ বাই এম হয় তাহলে ভিডি এর মান মিউই পাবো, যেখানে মিউকে আমরা ইলেকট্রন মোবিলিটি হিসেবে ডিনোট করি। ভিডি ইকুয়ালস টু মিউ ই, এটাই হলো ইলেকট্রন মোবিলিটি এবং ড্রিফট ভেলোসিটির সম্পর্ক। আর এই ইলেকট্রন মোবিলিটি জিনিসটা কি চলো জেনে নেওয়া যাক। ধাতব পরিবাহীর দুটি প্রান্তের মধ্যে একক তড়িৎক্ষেত্র প্রয়োগ করা হলে পরিবাহীর অভ্যন্তরে মুক্ত ইলেকট্রনগুলি যে বিচলন বেগ লাভ করে তাকে ইলেকট্রনের সচলতা বা গতিশীলতা বা ইলেকট্রন মোবিলিটি বলে। ভি ইকুয়ালস টু আই আর। এই ফেমাস ইকুয়েশনটা তো আমাদের সকলেরই জানা। 1827 সালে বিজ্ঞানী জর্জ ওহম এই ইকুয়েশনটি আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেন যে পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট যায় তা পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সমান হয়। তারপর কিছু বিজ্ঞানী জিজ্ঞাসা করতে শুরু করেন যে এই ওহমস লকে কি মাইক্রোস্কোপিক ইলেকট্রনের দৃষ্টিকোণ দ্বারাও ডিরাইভ করা যেতে পারে? তার উত্তরে তিনি বলেছিলেন হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু কিভাবে চলো তা দেখে নিই। আমরা আগেই পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রনের ব্যাখ্যা করতে গিয়ে ড্রিফট ভেলোসিটি এবং কারেন্টের মান পেয়েছি। তাহলে আয়ের সমীকরণে ভিডি এর মান বসালে পাবো আই ইকুয়ালস টু এন ই স্কোয়ার এ টাউ ই বাই এম। আবার ই এর মান আমরা জানি ভি বাই এল। তাহলে আমরা ক্যালকুলেশন করে ভি ইকুয়ালস টু আই আর পেলাম, যেটা কিনা ওহমস ল, যেখানে পরিবাহীর রোধ আর ইকুয়ালস টু এম এল বাই এন এ ই স্কোয়ার টাউ। আবার আমরা জানি পরিবাহীর ক্ষেত্রে রোধ ইকুয়ালস টু রো এল বাই এ হয়। এবার আর এর মান দুটির তুলনা করলে আমরা রো এর মান পাব, যেখানে রো হলো পরিবাহীর রোধাঙ্ক আর এই রোধাঙ্কের অন্যন্যক হলো তড়িৎ পরিবাহিতাঙ্ক সিগমা। এই সিগমা এর মানও আমরা রো এর সমীকরণ থেকে পেয়ে যাব। এই তড়িৎ পরিবাহিতাঙ্ক নির্ভর করে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন এর ওপর। আবার ভি ইকুয়ালস টু আই আর সমীকরণে বিভব প্রভেদ, রোধ এবং প্রবাহ মাত্রার মান বসালে পাবো জে ভেক্টর ইকুয়ালস টু সিগমা ই ভেক্টর। এটাই হলো ওহমের সূত্রের ভেক্টর রূপ।